13 নম্বর পার্টে আমরা দেখেছি জিনা কিভাবে ডোডো গ্রুপের চেয়ারম্যানের ছেলে নাথানের বিরুদ্ধে ভিডিও এভিডেন্স পেশ করেছিল, আর তার জন্য এটা প্রমাণ হয়েছিল যে নাথান শুধু ইলিগাল বিজনেসের কালো টাকা ইনকাম করেনি, বরং সে তার জিনিসে ক্ষতিকর T9 কেমিক্যালও ব্যবহার করেছে, যেটা ক্যাসিনোজান। তো এই পার্টে শুরুতে আমরা দেখতে পাই জজ তার ফয়সালা শোনায় যে নাথানকে জেলে 6 বছর খুবই কঠিন কাজ দেওয়া হবে। যে তো এই কথা শুনে খুবই খুশি হয়ে যায়, কারণ সে তো এত বড় বড় কাজ করেও সফল হয়নি, আর জিনার ছোট্ট একটা এভিডেন্স কাজ করেছে। জিনা কোর্ট থেকে বাইরে আসে, কিন্তু তাকে খুবই দুঃখী মনে হয়, কারণ তাকে তো এখন জব থেকে বের করে দেওয়া হবে। লি তাকে সান্ত্বনা দেয় যে আমরা তোমার সাথেই আছি, তুমি চিন্তা করো না। নিচে এন্ড্রিও দাঁড়িয়েছিল, সে জিনাকে বলে আমি জানতাম না যে তুমি এতটা সাহসী, আমরা তোমার কিছুই হতে দেব না, তোমার পাশে দাঁড়িয়ে থাকবো। জিনা এসব কিছু শুনে বলে ডায়লগ বলার সময় তো তুমি অনেক কিউট লাগো, কিন্তু এতক্ষণের মধ্যে হয়তো আমাকে ডোডো গ্রুপ থেকে বের করে দেওয়া হয়েছে। এন্ড্রিও আর লি বলে না, এরকম কিছুই হবে না, এর মধ্যে তোমার কোনো ভুল নেই, তুমি তো সত্যের সাথে থেকেছো, এখন তো তোমার প্রশংসা করাই যায়, তোমাকে কেউ অফিস থেকে বের করে দেবে না, তুমি এই সাহস নিয়ে অফিসে যেও। ঠিক তখনই জিনার কাছে চুটকির কল আসে। চুটকি বলে আমার মা ঠিক হয়ে গেছে, সে কোমা থেকে বের হয়েছে। এই কথা শুনে তারা তিনজনই খুবই খুশি হয়ে যায় আর হাসপাতালে যায়। কিনিয়া জিনিয়াকে দেখে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে তুমি যা করেছো না, তার জন্য আমি কিভাবে যে তোমাকে ধন্যবাদ জানাবো, তুমি সত্যি খুবই সাহসী। জিনা বলে আমি তো কিছুই করিনি, আমাকে সাহস তো এই চুটকি দিয়েছে। বন্ধুরা, এখন জিনার রেকর্ড নিউজ ভিডিও সব চ্যানেলে প্লে হওয়া শুরু হয়ে গিয়েছে, যেখানে নাথান স্বীকার করেছিল যে T9 কতটা ক্ষতিকর আর তার মাধ্যমে সে কত টাকা ইনকাম করেছে। সবাই তো বলা বলি করে যে এত বড় কোম্পানি এরকম জীবন নেওয়ার কেমিক্যাল ব্যবহার করেছে, আর অনেক লোকেরই জীবন নিয়েও নিয়েছে। যে নেইল আর কিমি এসব টিভিতে দেখছিল। অন্যদিকে চেয়ারম্যানের ফ্যামিলিও এসব টিভিতে দেখে। চেয়ারম্যান একদম আপসেট হয়ে যায় যে ডোডো গ্রুপের নাম খারাপ হয়ে গেল। সিন্ডি বলে নাথানের জন্য দেখো আমি বাইরেও মুখ দেখাতে পারছি না, কিন্তু চেয়ারম্যানের ওয়াইফ সে নিজের ছেলেকে সাপোর্ট করে আর বলে ওই বেচারা 6 বছর জেলে কিভাবে কাটাবে, আমাদের কোনোভাবে তার শাস্তি কমিয়ে দেওয়া উচিত। চেয়ারম্যান তো অনেক চুপচাপ বসেছিল, তারপর সে উঠে তার রুমের দিকে যেতে থাকে। হঠাৎ সে পড়ে যায়, মনে হয় সে ডিপ্রেশনে চলে গিয়েছে। ওইদিকে নাথানকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মানুষ তার উপরে ডিম ছুঁড়ে মারছিল। নাথান তখন চিৎকার করে বলে তোমাদের টাকা চাই তাই তো, আমি দেব টাকা, কিন্তু ডিম ছোড়া বন্ধ করো। মনে হয় সে এখনো ভালো হয়নি। যে আর লি গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন যে বলে এখন সময় এসে গেছে ডোডো গ্রুপ আমাদের নামে করে নেওয়ার। লি জিজ্ঞাসা করে ডোডো গ্রুপ আপনার নামে করবেন, সেটা কিভাবে? তখন যে বলে বাবা, এখন তোমাকে সত্যিটা বলার সময় এসে গেছে। তখনই জেজের বডিগার্ড বলে স্যার আপনি খুবই তাড়াতাড়ি করছেন। তখন যে বলে না, এ তো এখন আমাদের পরিবারেরই সদস্য, তাকে সত্যিটা বলার মধ্যে কোনো ভয় নেই। এটা বলে সে লিকে তার একটা সিক্রেট অফিসে নিয়ে যায়। এখানে কেউ ডোডো গ্রুপের স্টককে নামানোর চেষ্টা করছে, কিছু লোক ডোডো গ্রুপের ব্যাপারে নেগেটিভ কথা ছড়াচ্ছে, আর কিছু লোক ফেক অ্যাকাউন্ট দ্বারা ডোডো গ্রুপের শেয়ার কিনতে চাচ্ছে। জেজের প্ল্যান হলো যে এই কেসের মাধ্যমে ডোডো গ্রুপের শেয়ারের দাম অনেক কমে যাবে, আর এই সুযোগ হাতে নিয়ে যে ওই শেয়ারগুলো কিনে নিচ্ছে, আর একটা সময় জেজের কাছে সব থেকে বেশি শেয়ার হবে, তখন সে ডোডো গ্রুপের ওনার হয়ে যাবে। এটাই হলো জেজের মাস্টার প্ল্যান। লিও জেজের সমস্ত প্ল্যান বুঝতে পারে, কিন্তু জেজে তো জানতো না যে লি আসলে কে। তারপরে দেখতে পায় লি প্যানিকে বলে যে তুফানের মতো তাড়াতাড়ি কাজ করছে, আমাদের কোনোভাবে তাকে থামাতে হবে, কারণ যদি ডোডো গ্রুপ তার হাতে যায় আমাদের সমস্ত প্ল্যান শেষ হয়ে যাবে। 1 সপ্তাহের মধ্যে আমাদের যে কেউ কোনোভাবে ফাঁসাতে হবে। অন্যদিকে ডোডো গ্রুপের শেয়ার হোল্ডার মিটিং এ সিন্ডি যায়, কারণ চেয়ারম্যানের শরীর ভালো নেই। শেয়ার হোল্ডাররা রাগান্বিত হয় আর বলে কোম্পানি ডুবে যাচ্ছে, আর এখন চেয়ারম্যানকে এখানে থাকা উচিত ছিল। সে কোথায়? আমাদের সমস্ত বিনিয়োগ ক্ষতির মধ্যে আছে। এখন সে নিজের আশা বাদ দিয়ে তার মেয়েকে পাঠিয়ে দিয়েছে কেন? তাছাড়া এই মেয়ে কি জানে? এসব শুনে সিন্ডি তো অনেক রেগে যায় আর চিল্লাতে থাকে। এজন্য শেয়ার হোল্ডার রাগে উঠে সিন্ডিকেও অ্যাটাক করতে যায়, আর মামলা অনেক সিরিয়াসের দিকে নিয়ে যায়। তো এখন চেয়ারম্যান তো তার মেয়ের উপরে অসন্তুষ্ট যে এই মেয়ে আবার নতুন কি বিপদ খাড়া করেছে। মা তো সিন্ডিকে বকা দেয় যে তুমি আমার ছেলেকে দোষ দিচ্ছিলে না, আর এখন তুমি একটা মিটিংও সুন্দরভাবে সামলাতে পারোনি। তারপর চেয়ারম্যান বলে ডোডো গ্রুপের পতনশীল বন্ধ করার জন্য কোনো উপায় আছে কিনা। তখন মোজো বলে স্যার এটা শুধু একটাই রাস্তা আছে, আপনি পাবলিকের কাছে ডোডো গ্রুপের ভুলের জন্য ক্ষমা চান। আপনি তাদেরকে প্রমিস করেন যে নিজের ছেলে নাথানকে কখনোই বিল করবেন না। সিন্ডি অনেক রেগে যায় আর বলে তুমি এটা কি বলছো, আমার বাবা কারোর সামনেই মাথা নিচু করবে না। কিন্তু তখন চেয়ারম্যান বলে না, আমি ডোডো গ্রুপকে বাঁচানোর জন্য সবকিছুই করতে পারবো। তারপরে সিনে আমরা চেয়ারম্যানকে প্রেস মিটিং এর সামনে এসে ক্ষমা চাইতে দেখতে পাই। সে বলে
আমরা জানতাম না যে আমার ছেলে আমার পেছনে এসব কাজ করছে। একজন বাবা হিসেবে এটা আমার পরাজয়। ডোডো গ্রুপের পক্ষ থেকে আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন। আর আমার ছেলে যা করেছে তার শাস্তি তো তাকে পেতেই হবে। আমি তাকে কোনোভাবেই বেল দেওয়ার চেষ্টা করাবো না। আর হ্যাঁ, T9 থেকে যাদের ক্যান্সার হয়েছে বা যারা মারা গিয়েছে তাদের চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করব। আর আমি আমার দিক থেকেও আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। এটা বলে চেয়ারম্যান সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চায়। এটা টিভিতে কিনিয়া আর চুটকি দেখে খুবই খুশি হয়ে যায় যে আমাদের লড়াই বিফলে যায়নি। চেয়ারম্যান বলে এখন T9 সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে। অন্যদিকে জে, নেইল, কিমি, প্যানি আর লি বসে ডিনার করছিল। জে তো অনেক খুশি হয়ে যায় যে আমাদের উদ্দেশ্য তো পূরণ হয়ে গিয়েছে, কিন্তু আমি ভাবতেও পারিনি যে চেয়ারম্যান এভাবে পাবলিকের সামনে ক্ষমা চাইবে। তাদের সাথে ডিনারে অ্যাটেন্ড হওয়ার জন্য সেখানে কোরিয়া থেকে 3 জন লোকও আসে। তাদের মধ্যে একজন ডিফেন্স ইন্ডাস্ট্রির CEO, যার নাম হচ্ছে ভিক্টর। এদের সবাইকে দেখে লি আর প্যানি চমকে ওঠে, কারণ তাদের মনে হয় তার মাধ্যমে যে অন্যরকম একটা বড় প্ল্যান করছে। তারা সবাই মিটিং করে আর লি সব চুপচাপ বসে শোনে। এখানে জানা যায় যে ডোডো গ্রুপকে কেনার জন্য জেজেকে ভিক্টরি টাকা দিচ্ছে এবং বিনিময়ে নেইল এই ভিআইপিদের দ্বারা সংগঠিত অপরাধ লুকিয়ে রাখতে সাহায্য করছে। এইভাবে অপরাধী একে অপরকে সাহায্য করে আর তারা উঁচু লেভেলে পৌঁছাতে চায়। শুধু তাই নয়, তারা নেইলকে কোরিয়ার প্রেসিডেন্ট ইলেকশনেও দাঁড় করাতে চায়। তারপর আমরা নাথানকে দেখতে পাই, যার সাথে জেলে দেখা করতে তার অ্যাসিস্ট্যান্ট আসে। নাথান তাকে বলে, আমি 6 বছর এই জেলের ভেতরে থাকতে পারবো না, কিছু করে আমাকে এখান থেকে বের করো। আর হ্যাঁ, ততদিন তুমি জিনাকে ফলো করো, যে সে কোথায় যায় আর কি করে, কারণ জেল থেকে বের হওয়ার পর সর্বপ্রথম আমি তাকেই মারবো। তো এর পরের দিন জিনা অফিসে যায় সাহস করে, কিন্তু সেখানে কেউই তার মুখ পর্যন্ত দেখতে চায় না। শেরেল তো তার সাথে লড়াই করতে যায় আর বলে, তুমি কেন এই মুখ নিয়ে এখানে কাজ করতে এসেছো? জিনার টিম লিডার তার মুখের উপরে ফাইল ছুড়ে মারে আর বলে, এই কাজ সন্ধ্যার মধ্যেই শেষ করো, না হলে কাজ ছেড়ে দাও। এন্ড্রিউর তো অনেক খারাপ লাগে, কিন্তু সে জিনার পক্ষে কিছুই বলতে পারে না। সিন্ডি জিনাকে ডেকে এনে বলে, তুমি এখানে কেন এসেছো? তুমি কি জানো না যে তুমি কত বড় প্রবলেমে পড়তে যাচ্ছ? চুপচাপ রিজাইন করে এখান থেকে চলে যাও। জিনা তাকে বলে, দেখো আমি রিজাইন দেব না। এটা বলে সে সেখান থেকে চলে যায়। সিরিল তো জিনার চেয়ার পর্যন্ত সরিয়ে রেখেছিল। জিনা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে। এন্ড্রিউর সামনে গিয়ে তাকে সাহায্য করতে পারে না, তাই সে হাউসকিপারকে ডেকে জিনাকে খাবার কিনে দেয় আর তাকে অনেক কেয়ারও করে। আর এখানে জিনার উপরে যে বিপদ আসতে চলেছে হয়তো সেটা জিনা জানে না। চেয়ারম্যানের ওয়াইফ জানতে পারে যে জিনা অফিসে এসেছে, তাই সেও অফিসে চলে আসে আর জিনাকে দেখে সে জোরে একটা থাপ্পড় মেরে দেয় আর বলে, তোমার এত সাহস যে তুমি আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আবার আমাদের অফিসে কাজ করতে এসেছো? তোমার মতো মেয়েকে কাজে রেখে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। তুমি আমাদের কাজ করে আমাদের পেছনে ছুরি মেরেছো। এখনই তোমার সব জিনিসপত্র ওঠাও আর রিজাইন দিয়ে এখান থেকে বের হয়ে যাও। কিন্তু লি এসব দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাই সে কিছু বলতে যাবে, তখনই গ্রেতাকে থামিয়ে দেয়। জিনাও কিছুই বলতে পারে না। চেয়ারম্যানের ওয়াইফের বডিগার্ড জিনাকে টেনে নিয়ে বাইরে চলে আসে আর তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। লি তাকে ওঠায় আর সরি বলে যে, আমি তোমাকে অফিসে আসতে বলেছিলাম আর আমার জন্য তোমাকে এসব কিছু সহ্য করতে হলো। কিন্তু জিনা বলে, না, এরকম কিছুই না, আমার কোনো কষ্ট নেই। এখন আমাকে শুধু তাড়াতাড়ি অন্য কোনো চাকরি খুঁজতে হবে। আমি চলে যাচ্ছি, তুমি টেনশন করো না। এটা বলে সে চলে যায়। এসব দেখে এন্ড্রিউ জেজেকে বলে, আমাদের জিনার জন্য কিছু করতে হবে। আমাদের উদ্দেশ্য পূরণ করার জন্য সে আমাদের অনেক সাহায্য করেছে, কিন্তু শুধু সে এটা জানতো না যে সে নাথানের বিরুদ্ধে সাক্ষী দিয়ে আমাদেরই সাহায্য করছে। কিন্তু জেজে বলে, আরে বাদ দাও তো, সে এতটাও ইম্পর্টেন্ট নয়। এন্ড্রিউর তো অনেক রাগ হয়ে যায় আর বলে যে, আচ্ছা, আপনি যদি ডোডো গ্রুপের ওনার হয়ে যান তাহলে আমি কি পাবো? তখন জেজে বলে, আরে আমি তো ডোডো গ্রুপের শুধুমাত্র 60% শেয়ার কিনতে পারবো, কারণ তার থেকে বেশি শেয়ার তো বিক্রি করা হবে না, আর বাকি 40% শেয়ার তো চেয়ারম্যানের পরিবারেরই থাকবে। কিন্তু তোমার মাধ্যমে আমার ওই 40%-এর মধ্যে থেকেও এক অংশ পাওয়া যাবে, কারণ যখন চেয়ারম্যান জানতে পারবে যে তুমি তার ছেলে, তখন তোমাকেও সে কিছু শেয়ার দেবে, আর সেই সব শেয়ারের দ্বারাই আমি ডোডো গ্রুপের ওনার হয়ে যাব। এই জন্য আমার তোমাকে প্রয়োজন। এমনিতে তো আমার বিজনেসে কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু আমি একজন পাওয়ারফুল বিজনেসম্যান হয়ে পলিটিক্সে পাওয়ারফুল বিজনেসম্যান হতে চাই। বিজনেস তো শুধু তারই একটি সূত্র। ওইদিকে শেয়ার পড়ে যাওয়া দেখে চেয়ারম্যানের খারাপ লাগে আর বলে যে, কেউ তো এসব কেলেঙ্কারি করছে, কিন্তু কে করছে কোনো ধারণা নেই। তখন চেয়ারম্যানের কাছে একটা পার্সেল আসে, যার মধ্যে একটা ফোন ছিল। ফোনটা চেয়ারম্যান হাতে নিতেই একটা কল আসে, আর কলটা লি করেছিল। লি ওই ফোন পাঠিয়েছিল। লি তার ভয়েস চেঞ্জ করে বলে যে, আপনি জানতে চাচ্ছেন যে আপনার শেয়ার হোল্ডার কে এভাবে নামাতে যাচ্ছে? চেয়ারম্যান জিজ্ঞাসা করে, কে তুমি, আর আমি তোমাকে বিশ্বাস কিভাবে করব? লি বলে, আপনার কাছে আর কোনো রাস্তাও নেই, বিশ্বাস করতেই হবে। এটা বলে লি একটা অডিও প্লে করে, আর এই অডিও ওই দিনের অডিও যেদিন যে লিয়ের সাথে গাড়িতে ছিল, কিন্তু নেশা অবস্থায় সে লিকে তার উদ্দেশ্যের কথা বলে দিয়েছিল। তো লি ওই সময় রেকর্ড করেছিল। তারপরে লি রেকর্ড শোনানোর পরে বলে,
এখন আপনি হয়তো বুঝতে পেরেছেন যে কে আপনার বিরুদ্ধে ডোডো গ্রুপের ওনার হওয়ার চেষ্টা করছে। চেয়ারম্যান তো কনফিউজড হয়ে যায় যে সত্যি জেজে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে নাকি আমার সাথে কেউ মজা করছে, কিন্তু সেটা তো ছিল জেজেরই আওয়াজ। চেয়ারম্যান তার লোকেদের বলে এটার ব্যাপারে খোঁজ নাও। আর হ্যাঁ, আমার দ্বিতীয় ছেলের ব্যাপারেও কিছু জানতে পেরেছো কি? চেয়ারম্যানের ওয়াইফ এই কথা শুনে অনেক টেনশনে পড়ে যায়। তখন মোজে বলে আমার টিমের বেস্ট এজেন্টকে আমি ইউএসএ পাঠিয়ে দিয়েছি আপনার ছেলের খোঁজ নেওয়ার জন্য। খুব তাড়াতাড়ি কোনো ইনফরমেশন আপনাকে দিতে পারবো। অন্যদিকে চেয়ারম্যানের ওয়াইফ জেজের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে চেয়ারম্যানের ছেলের ব্যাপারে কোনো খোঁজ নিয়েছো তুমি? জেজে বলে আমি নাথানের কেসে এতটাই টেনশনে আছি যে চেয়ারম্যানের দ্বিতীয় ছেলেকে খুঁজতে টাইমই পাইনি। চেয়ারম্যানের ওয়াইফ বলে তুমি যা ইচ্ছে করো, কিন্তু ওই ছেলেকে চেয়ারম্যানের হাতে আসতে দেওয়া যাবে না, না হলে সে ওই ছেলেকে আমার ছেলের জায়গায় বসিয়ে দেবে, যা আমি একদমই চাই না। এটা বলে সে চলে যায়। তারপর জেজে এন্ড্রিউকে বলে তোমার বাবা তোমাকে খুঁজে বের করতে চাচ্ছে আর এটারই সুযোগ তোমাকে তার কাছে নিয়ে যাওয়ার। তুমি তৈরি হয়ে যাও তোমার বাবার সাথে দেখা করার জন্য। অন্যদিকে মোজো রশিকে ইউএসএ পাঠিয়ে দিয়েছিল যাতে চেয়ারম্যানের নাজায়ের ছেলের খোঁজ সে বের করে আনতে পারে, অর্থাৎ এন্ড্রিউর খোঁজ করতে পারে। রশি তার কলেজের একটা মেয়ের সাথে দেখা করে আর জিজ্ঞাসা করে এন্ড্রিউর ব্যাপারে তুমি কি জানো? মেয়েটি বলে সে সব সময় চুপ থাকতো, কারোর সাথে কথা বলতো না, কিন্তু কলেজের ইয়ার বইয়ের মধ্যে আমরা তার ব্যাপারে অবশ্যই লিখেছিলাম। এটা বলে সে রশিকে একটা ইয়ারবুক দেখায় আর সেই ছবি দেখে রশি একদম শকড হয়ে যায়। সেখানে ছিল এন্ড্রিউর ছবি যে ডোডো গ্রুপে কাজ করে। রশি তাড়াতাড়ি মোজোকে কল করে বলতে চায়, কিন্তু মোজো বলে আমি এখন ব্যস্ত আছি, একটু পরে কল করো আর তুমি মেইলে পাঠিয়ে দাও। তারপরে সে যখন লিফটে গিয়ে মেইল দেখে তখন এন্ড্রিউর ছবি দেখে সে চমকে ওঠে। লিফটে জেজে আর এন্ড্রিউ যখন ওঠে তখন মোজো শুধু এন্ড্রিউকে দেখতে থাকে আর ভাবে এটা চেয়ারম্যানের ছেলে, আসলে কি সত্যি? সে তাড়াতাড়ি গিয়ে চেয়ারম্যানকে বলে আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে, সে ইউএসএ তে নয় বরং কোরিয়ায় আছে। যদি সত্যি বলি তাহলে সে আমাদের কোম্পানিতে কাজ করে। এই কথা শুনে চেয়ারম্যানের পায়ের নিচে থেকে মাটি সরে যায়। মোজো বলে এসপিডির টিমে আমরা যে নতুন ক্যান্ডিডেট নিয়েছিলাম তার মধ্য থেকেই একজন। শুধু এতটুকুই না, যে অনেক আগে থেকেই সেই ছেলেকে সাহায্য করছে। চেয়ারম্যানের সন্দেহ হয় যে জেনে শুনে তাকে এখানে কাজে রেখেছে। মোজো চেয়ারম্যানকে বলে হ্যাঁ এটাও হতে পারে, মনে হয় তাকে কোনো উদ্দেশ্যে এখানে আনা হয়েছে। অন্যদিকে জিনা কোনো অফিসে চাকরি পায় না, এজন্য সে বড় বড় বিল্ডিং এ হাউসকিপিং এর কাজ করে। তারপর সে নোটিশ সংগ্রহ করে। ওই কাজ শেষ করে জিনা আবার রেস্টুরেন্টে ওয়েটারের কাজ করে। যখন লি ওই রেস্টুরেন্টে যায় তখন জিনা তাকে দেখে চমকে ওঠে, কিন্তু সে বেশি কিছুই বলতে পারে না, কারণ এখানে লি তার কাস্টমার। লি জিনাকে জিজ্ঞাসা করে তুমি খাবার খেয়েছো কি? তখন জিনা বলে না, আমি কাজ করে বাসায় গিয়ে খাবার খাবো। লি বলে ওইটা পরে খেয়ে নিও, কিন্তু এখন আমি তোমাকে খাবার খাওয়াবো, বুঝতে পেরেছো? তখন জিনা বলে আরে ওনার তো দেখছে, এরকম করো না। যখন লি ওনারের দিকে তাকায় তখন সে বাইরে যায়। লি বলে দেখো এখন ন্যাকামো করো না আর খেয়ে নাও চুপচাপ। লি যখন তাকে খাবার দেয় তখন জিনা বলে আরে এত ছোট ছোট পিস দিচ্ছ কেন, আমার বড়টা চাই। লি হাসি দিয়ে তাকে বড় পিস দেয়। লি জিনাকে জিজ্ঞাসা করে এরপরে তো তুমি বাসায় যাবে তাই না? তখন জিনা বলে না, এরপরে আমার আরেকটা কাজ আছে যেখানে আমি ভাড়ায় চালক হব। তারপর অন্য এক কাস্টমারের ডাক শুনে জিনা সেই টেবিলের দিকে দৌড়ে যায়। লিয়ের অনেক কষ্ট হয় যে জিনা এত কষ্টে জীবন পার করছে। তারপরে কাজ শেষ করে জিনা যখন বাইরে যায় যেখানে তাকে গাড়ি ড্রাইভিং করার জন্য হায়ার করা হয়েছিল, কিন্তু সেখানেও সে লিকে ক্লায়েন্ট হিসেবে পেয়ে যায়। জিনা তাকে বলে এটা কিরকম মজা, যদি কেউ নেশা অবস্থায় থাকে বা কাজ করে ক্লান্ত হয়ে যায় তাহলেই সে তার জন্য ড্রাইভার হায়ার করে। তুমি কি ড্রিঙ্ক করেছো? লি বলে না, কিন্তু আজ তুমি আমার ড্রাইভার না বরং আমি তোমার ড্রাইভার হব। এটা বলে তাকে লি গাড়িতে করে নিয়ে যায়। সারাদিন নানান রকমের কাজ করে সে অনেক ক্লান্ত হয়ে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়ে। লিয়ের অনেক গিল্টি ফিল হয় যে সে জিনা সাহায্য করতে পারছে না। তারপর সে জিনাকে তার বাসায় পৌঁছে দেয়, তাকে টিপসও দেয়। এটা দেখে জিনা বলে দেখো আমাকে আর ঋণী বানিও না, এমনিতেও তোমাকে অনেক টাকা দিতে হবে, এরপর থেকে আমার উপরে দয়া দেখে এসব করবে না। আমি কষ্ট করে ইনকাম করব আর তোমার টাকাও তোমাকে দিয়ে দেব, শুধু বন্ধুত্ব হওয়া উচিত, দয়াশীল নয়। এটা বলে জিনা চলে যায়। অন্যদিকে চেয়ারম্যান এন্ড্রিউর সাথে দেখা করতে চায়, তাই যে তাকে নিয়ে চেয়ারম্যানের বাসায় আসে। এন্ড্রিউ অনেক নার্ভাস হয়ে যায় কারণ তার বাবার সাথে এটাই তার প্রথম মিটিং, না জানি সেখানে কি হবে। যে তাকে সাহস দেয় যে আরে অন্য কেউই তো না, এটা তোমার বাবা, সেখানে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমার চেহারা একদম নিষ্পাপ রাখবে আর তাকে বাবাই বলবে, তাহলে তোমার উপরে তার ভালোবাসা আসবে। কিন্তু যখন এন্ড্রিউ চেয়ারম্যানের কাছে যায় তখন সে অনেক নার্ভাস হয়ে পড়ে। দুজনকে কিছু সময় চুপচাপ দেখতে থাকে। শেষমেশ চেয়ারম্যান তাকে জিজ্ঞাসা করে যে তোমাকে এই কোম্পানিতে জয়েন করিয়েছে? এন্ড্রিউ তখন বলে প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত, আমার মনে হলো আপনি সর্বপ্রথম আমার মায়ের কথা জিজ্ঞাসা করবেন। চেয়ারম্যান বলে হ্যাঁ আমি শুনেছিলাম তার কথা,
আসলে তার কি হয়েছে। এন্ড্রিউ বলে সেটা জেনে এখন আপনার কি লাভ, সে এখন আর বেঁচে নেই। তখন চেয়ারম্যান বলে যে বাবা তুমি এটা বলো তুমি ডোডো গ্রুপে কেন জয়েন করেছো। এন্ড্রিউ বলে আমি আমার বাবাকে দেখতে চেয়েছিলাম, কাছে থাকতে চেয়েছিলাম। আমার তার উপরে অনেক রাগ হতো কারণ সে আমাকে খোঁজার চেষ্টা পর্যন্ত করেনি। আমি এমন কি ভুল করেছিলাম যে সারা জীবন আমাকে আমার বাবার আদর থেকে বঞ্চিত হতে হয়েছে। এজন্য আমি ডোডো গ্রুপে জয়েন করেছি। কিন্তু আপনি বলেন এখন আমায় এখানে কেন ডেকেছেন। চেয়ারম্যান বলে আমিও তোমাকে দেখতে চেয়েছিলাম, না হলে আমার ঘুম হতো না। কিন্তু কিছুক্ষণ পর চেয়ারম্যান উঠে চলে যেতে থাকে। তখন এন্ড্রিউ তাকে জিজ্ঞাসা করে আমি কি আপনাকে বাবা বলে ডাকতে পারি। চেয়ারম্যান তখন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে। তারপরে দেখতে পাই তারা দুজন শান্তিতে বসে ডিনার করছে। চেয়ারম্যান তাকে বলে এখন থেকে তোমাকে ডোডো গ্রুপের এমপ্লয়ি হয়ে কাজ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তখন এন্ড্রিউ বলে না, আমি এসপিডিতেই কাজ করতে চাই। তারপরে চেয়ারম্যানের ওই ফোনে কল আসে, যে ফোন লি তাকে পাঠিয়েছিল। লি ভয়েস চেঞ্জ করে বলে আমার কাছে আরো এভিডেন্স আছে যেটা আমি আপনাকে দেখাতে চাই, কিন্তু আপনাকে আমার বলা জায়গায় একাই আসতে হবে। চেয়ারম্যান তো বুঝতে পারে না যে তাকে বিশ্বাস করবে নাকি না, কিন্তু সে আর কোনো রাস্তা না পেয়ে রাজি হয়ে যায়। তখন মোজো বলে স্যার আমরা লুকিয়ে কি আপনার পিছু করব। চেয়ারম্যান বলে না আমি একাই যাব। এটা বলে সে একাই ড্রাইভিং করে ওই জায়গায় পৌঁছে যায়। কিন্তু সে জানতো না যে এন্ড্রিউ তার পিছু করছিল। চেয়ারম্যান চার্চের ভেতরে যায়। তখন লি চেয়ারম্যানকে কিছু ছবি দেখায় যেখান থেকে জানা যায় যে কিভাবে কোরিয়ার 3জন বড় ভিআইপি লোকেদের থেকে সাহায্য নিয়ে ডোডো গ্রুপকে কেনার চেষ্টা করছে। আর একটা সিক্রেট অফিস খুলে সে ডোডো গ্রুপের শেয়ার ভ্যালুর ফায়দা উঠিয়ে সেই শেয়ারগুলো কিনে নিচ্ছে। আরো অনেক এভিডেন্স তাকে দেখায় যার থেকে যে আসল উদ্দেশ্য পরিষ্কার বোঝা যায়। এসব দেখে চেয়ারম্যান তো অনেক অবাক হয়ে যায়। সে ফোনে লিকে জিজ্ঞাসা করে তুমি এসব কিভাবে কালেক্ট করেছো, তুমি আসলে কে আর তুমি কি চাও। লি বলে আমার ব্যাপারে জেনে আপনার কি, আপনি শুধু এতটুকু বুঝে নিন যে আপনার বিরুদ্ধে কে কাজ করছে। চেয়ারম্যান বলে আমি এখানে একা এসেছি, তাহলে আমার সামনে আসতে তোমার এত ভয় কিসের, সামনে এসে কথা বলছো না কেন তুমি। আমিও তো একাই আছি, আমিও একটু দেখি যে কে আছে যে আমার এত ভালো চায়। এরপর লি কল কেটে দিয়ে চেয়ারম্যানের সামনে এসে বলে আমি চ্যাং, আপনার কোম্পানির এমপ্লয়ি। আমরা তো জানি লি হলো চ্যাং, আপনারা তো আবার কনফিউজড জাননি। লিকে দেখে চেয়ারম্যান একদম চমকে ওঠে। আর ততক্ষণে এন্ড্রিউ বাইরে আসে। আর এখানেই এই পার্টটিও শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা কেমন ছিল আজকে গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর পরবর্তী পার্ট কিন্তু আরো চমৎকার হতে যাচ্ছে। সো আই হোপ আপনারা অবশ্যই সেটার জন্য অপেক্ষা করবেন। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।